রাজনীতির প্রতিদিনের শোরগোল আর আলোচনার মধ্যে আসল সত্যিটা অনেক সময় হারিয়ে যায়। আসল সিগন্যালটা কোথায়? সেই গল্পটা লুকিয়ে থাকে তথ্যের গভীরে, ডেটার মধ্যে। আজ আমরা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ বুঝতে একটা বিধানসভা কেন্দ্র ইন্দাসকে খুব কাছ থেকে দেখব। চলুন সংখ্যা দিয়ে গল্পটা বলা যাক। বাংলার ভবিষ্যৎ বুঝতে হলে সবার আগে এর মাটির নাড়ির স্পন্দনটা বুঝতে হবে। আজ আমরা ঠিক সেই মাটির কাছেই যাচ্ছি, ইন্দাস। এই একটা কেন্দ্রই আমাদের রাজ্যের রাজনৈতিক হৃদস্পন্দন বুঝতে অনেকটা সাহায্য করবে। চলুন গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি। তো প্রথমে ইন্দাসের পরিচয়টা একটু পরিষ্কার করে নেওয়া যাক। এটা বাঁকুড়া জেলার একটা কেন্দ্র, যেটা কিনা 100% গ্রামীণ, মানে এখানে কোনো শহরি এলাকা নেই। এখানকার জীবন আর অর্থনীতি দুটোই পুরোপুরি কৃষির ওপর নির্ভরশীল। এখানকার মানুষের জীবনের প্রত্যেকটা অধ্যায় যেন এই মাটির সাথেই বাঁধা। এখন এই স্লাইডটা দেখুন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইন্দাসের সামাজিক গঠনটা যদি আমরা দেখি, তাহলে দেখব প্রায় 44% মানুষই তপশিলি জাতিভুক্ত। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটাই এখানকার রাজনীতির ভরকেন্দ্র। এর সাথেই আছেন প্রায় 18% মুসলিম ভোটার। এই সামাজিক সমীকরণটাই কিন্তু যে কোনো রাজনৈতিক দলের স্ট্র্যাটেজির মূল ভিত। আর এখানকার মানুষজন রাজনৈতিকভাবে কতটা সচেতন ভাবুন একবার। 2016 সালে এখানে ভোট পড়েছিল প্রায় 90%। এটা একটা অসাধারণ সংখ্যা। এর সোজা মানে হল এখানকার মানুষ তাদের আওয়াজটা জোরালোভাবে শোনাতে চান। তারা তাদের গণতান্ত্রিক অধিকার নিয়ে খুবই সিরিয়াস। কিন্তু এই বিপুল অংশগ্রহণের পিছনে একটা চাপার টেনশনও কাজ করে, আর সেটা হল উন্নয়নের ঘাটতি। দেখুন, ইন্দাসের সাক্ষরতার হার প্রায় 72%-এর কাছাকাছি, যা রাজ্যের গড় 77%-এর থেকে বেশ কিছুটা কম। শুধু শিক্ষাই নয়, ভালো রাস্তাঘাট, সেচের ব্যবস্থা, এইসব খুব সাধারণ মৌলিক পরিকাঠামোর ক্ষেত্রেও একটা বড় অভাব রয়ে গেছে, যা মানুষের রোজকার জীবনে সরাসরি প্রভাব ফেলে। বেশ, আমরা প্রেক্ষাপটটা বুঝলাম। এবার চলুন ডেটার আরও গভীরে যাই, আর সেই 3টে প্রধান সংকেত খুঁজে বের করি যা ইন্দাসের রাজনৈতিক পালাবদলের আসল গল্পটা আমাদের বলবে। প্রথম এবং সবচেয়ে শক্তিশালী সিগন্যালটা হলো এখানকার জনবিন্যাসী আসল নির্ধারক শক্তি। ওই যে আমরা দেখলাম 44% তপশিলি জাতিভুক্ত ভোটার, ওটা আসলে বেরু পরিসংখ্যান নয়, ওটাই রাজনীতির মূল চালিকা শক্তি। যে কোনো দলের জেতা বা হারা অনেকটাই নির্ভর করে এই জনগোষ্ঠীর সমর্থন কোন দিকে যাচ্ছে তার ওপর। দ্বিতীয় সংকেতটা হল অর্থনৈতিক দুর্দশা। এটা একটা প্রবল স্রোতের মতো কাজ করেছে। জঙ্গলমহল এলাকা থেকে যুবকদের কাজের খোঁজে বাইরে চলে যেতে হচ্ছে, ভয়ঙ্কর বেকারত্ব, চাষবাসের লড়াই, আর স্থানীয় স্তরে কোনো শিল্পের অভাব। এই সব কিছু মিলেমিশে মানুষের মনে একটা গভীর হতাশা তৈরি করেছে। আর এই হতাশাটাই কিন্তু পরিবর্তনের ইচ্ছাকে আরও জোরালো করে তুলেছে। আর 3 নম্বর সিগন্যালটা হল পরিবর্তন। এই স্লাইডটা একবার ভালো করে দেখুন। 2016 সালে বিজেপির ভোট ছিল মাত্র 8.2%, আর 2021-এ এসে তারা নির্বাচনে জিতে গেল। এই অসম্ভব পরিবর্তনটা কিন্তু হুট করে একদিনে হয়নি। এর পেছনে নির্দিষ্ট কারণ আছে। দেখা যাচ্ছে সিপিএমের ভোট ব্যাংক প্রায় পুরোটাই বিজেপির দিকে চলে গেছে। এই ডেটা কিন্তু এই বদলের ছবিটা একেবারে পরিষ্কার করে দিচ্ছে। এখন আমরা এই পরিবর্তনের কারণগুলো ব্যবচ্ছেদ করব। মানুষ এর রায়টা কেন দিল? এর পেছনের মূল কারণগুলো কি ছিল? চলুন এই জনমতের গভীরে যাওয়া যাক। একটা বড় কারণ ছিল তৃণমূলের তৎকালীন বিধায়কের আকস্মিক মৃত্যু। গুরুপদ মেটে দুবারের বিধায়ক ছিলেন এবং তপশিল জাতির সম্প্রদায়ের মধ্যে তার একটা গভীর যোগাযোগ ছিল। 2020 সালে কোভিডে তার মৃত্যু একটা বিরাট শূন্যতা তৈরি করে। একটা পরিচিত মুখ এবং তার যে ব্যক্তিগত নেটওয়ার্ক ছিল, সেটার অনুপস্থিতি তৃণমূল কংগ্রেসকে নিঃসন্দেহে বেশ কিছুটা দুর্বল করে দিয়েছে। এর সঙ্গে যোগ হয়েছিল প্রতিষ্ঠান বিরোধিতার একটা শক্তিশালী স্রোত। রাজ্য জুড়ে কাটমানি সংস্কৃতি আর দুর্নীতির যে অভিযোগগুলো উঠেছিল, সেগুলো ভোটারদের মনে গভীর প্রভাব ফেলেছিল। শিক্ষক নিয়োগ দুর্নীতি বা পিডিএস কেলেঙ্কারির মতো ঘটনাগুলো মানুষের মধ্যে রাজ্য সরকারের ওপর একটা নেতিবাচক ধারণা তৈরি করে। এই ধারণাটাই পরিবর্তনের হাওয়াকে আরও জোরদার করেছিল। ঠিক এই পরিস্থিতিতে বিজেপি একজন নতুন প্রার্থীকে সামনে নিয়ে আসে, নির্মল কুমার ধারা। বয়স প্রায় 39, ইংরেজিতে এমএ, কোনো ক্রিমিনাল কেস নেই, আর ঘোষিত সম্পত্তি মাত্র 1700 টাকা। দুর্নীতির অভিযোগের আবহে তার এই একেবারে সাধারণ মানুষ আর স্বচ্ছ ভাবমূর্তিটা ভোটারদের কাছে একটা শক্তিশালী বিকল্প হিসেবে উঠে আসে। তাকে ভারতের সবচেয়ে গরিব বিধায়ক হিসেবেও প্রচার করা হয়েছিল। এখানে একটা বিষয় খুব পরিষ্কার করে বলা দরকার। এই বিশ্লেষণের উদ্দেশ্য কিন্তু কোনো ব্যক্তিকে আক্রমণ করা নয়, বরং পুরো সিস্টেম বা ব্যবস্থাটার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলা। আমাদের সংবিধান প্রত্যেক নাগরিকের মর্যাদাকে সম্মান জানায়, আর সেই মর্যাদা রক্ষা করতে গেলে তথ্যের ভিত্তিতে দায়িত্বশীল আলোচনা করাটাই সুশাসনের মূল ভিত্তি।
রাজনৈতিক কৌশল তো আর শূন্য থেকে তৈরি হয় না, প্রায়শই অন্য রাজ্যের নির্বাচন থেকে শিক্ষা নিয়ে তা নতুন করে প্রয়োগ করা হয়। এবার আমরা দেখব ত্রিপুরা আর আসামের নির্বাচন থেকে কী ধরনের কৌশলগত শিক্ষা এখানে কাজে লাগানো যেতে পারে। দেখুন 2018 সালে ত্রিপুরা মডেলে কি করা হয়েছিল। নির্দিষ্ট জনগোষ্ঠীকে টার্গেট করে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যেমন সরকারি কর্মীদের জন্য পে কমিশনের সুবিধা। আবার আসাম মডেলে কি দেখা গেল, সেখানে সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলো মানুষের কাছে ঠিকঠাক পৌঁছে দেওয়া আর অনুপ্রবেশের মতো বিষয়কে সামনে এনে ভোটকে এককাট্টা করার ওপর জোর দেওয়া হয়েছিল। এই ধরনের কৌশলগুলো ইন্দাসের মতো জায়গার সামাজিক আর অর্থনৈতিক পরিস্থিতিতে সহজেই প্রয়োগ করা যায়। বেশ, এতক্ষণ তো আমরা অতীত বিশ্লেষণ করলাম, এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। শুধু সমস্যা খুঁজে বের করলেই তো হবে না, সমাধানের পথও দরকার। এখন আমরা ইন্দাসের জন্য একটা সুনির্দিষ্ট খরচের হিসেব সহ এবং সাধারণ মানুষের জন্য লাভজনক একটা প্রশাসনিক ব্লুপ্রিন্ট নিয়ে কথা বলবো। এই ব্লুপ্রিন্টটা মূলত 3টে স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমত সেচ এবং জলের সুরক্ষা, দ্বিতীয়ত উন্নত সড়ক যোগাযোগ, আর তৃতীয়ত যুবকদের জন্য দক্ষতা বৃদ্ধি আর নতুন কাজের সুযোগ তৈরি করা। এই 3টেই ইন্দাসের মূল সমস্যা সমাধানের চাবিকাঠি হতে পারে। প্রথম স্তম্ভ অর্থাৎ জল সুরক্ষার জন্য প্রায় 300 কোটি টাকার বিনিয়োগ দরকার। এই টাকা দিয়ে নতুন চেক ড্যাম তৈরি করা এবং খাল খনন করা হবে, যা এখানকার কৃষি ব্যবস্থায় একটা বড়সড় পরিবর্তন আনতে পারে। কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্ন হল এই বিনিয়োগের রিটার্ন বা ROI কি হবে। এর ফলে কৃষকদের আয় 20 থেকে 30% পর্যন্ত বাড়তে পারে। প্রায় 30,000 একর অতিরিক্ত জমিতে সেচের জল পৌঁছাবে আর কৃষকরা বছরে দ্বিতীয়বার অর্থাৎ রবি শস্য ফলাতে পারবেন। মানে এটা সরাসরি মানুষের পকেটে টাকা আনবে। এবার আসা যাক দ্বিতীয় স্তম্ভে, রাস্তাঘাট। এর জন্য আনুমানিক 75 কোটি টাকার প্রয়োজন। এই টাকা দিয়ে প্রায় 50 কিলোমিটার গ্রামীণ রাস্তাকে পাকা মানে সব ঋতুতে ব্যবহারযোগ্য অল ওয়েদার রোডে বদলে ফেলা হবে। আর এই প্রকল্পের ROI? এটা স্থানীয়ভাবে প্রায় 2000 মানুষের কাজের সুযোগ তৈরি করবে। কৃষকদের ফসল বাজারে নিয়ে যাওয়ার খরচ অনেক কমে যাবে। আর সবচেয়ে বড় কথা, হাসপাতাল বা অন্য জরুরি পরিষেবা পাওয়ার সুযোগ অনেক সহজ হয়ে যাবে। মনে রাখতে হবে, ভালো রাস্তা মানে শুধু যাতায়াত নয়, এটা জীবনের মান উন্নয়ন। কিন্তু শুধু ভালো কাজ করলেই হয় না, সেই বার্তাটা মানুষের কাছে সহজ ভাষায় পৌঁছেও দিতে হয়। যেমন বিজেপির চতুর্মুখে বা চারমুখী যোগাযোগ কৌশলটা দেখুন। একদিকে তারা বলছে কাটমানি সংস্কৃতি শেষ করবে, তো অন্যদিকে তৃণমূল তাদের বহিরাগত হিসেবে দেখাচ্ছে। এই জটিল নীতিগুলোকে সাধারণ মানুষের বোঝার মতো করে একটা গল্পের আকারে বলা আজকের রাজনীতির একটা খুব বড় দিক। আর এখানেই যোগাযোগের দায়িত্বশীলতার প্রশ্নটা আসে। রাজনৈতিক দলগুলো যখন ভোটারদের কাছে পৌঁছায়, তখন ভারতের ডেটা সুরক্ষা আইন অনুযায়ী মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং সম্মতি বজায় রাখা অপরিহার্য। শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, একটা ভোট এটা কি শুধু আজকের দিনের জন্য একটা লেনদেন, নাকি ভবিষ্যতের জন্য একটা বিনিয়োগ? এই প্রশ্নটা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে। আমরা যখন ভোট দিই তখন কি আমরা শুধু তাৎক্ষণিক সুবিধার কথা ভাবি, নাকি আগামী প্রজন্মের জন্য একটা উন্নত ব্যবস্থা তৈরির কথা ভাবি? এর উত্তরটা আমাদের সবার মধ্যেই আছে। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai mg@blueprintstrategies.ai এ যোগাযোগ করুন বা 8042041602 নম্বরে ফোন করুন। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।